আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। তো আমরা এই পর্বে আলোচনা করব এখানে তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ এবং প্রচ্ছদন এই বিষয়গুলো নিয়ে। তো আমরা এখানে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখব। ব্যাপন বলতে আমরা কি বুঝি জাস্ট একটু ধারণা দিচ্ছি এখানে। ব্যাপন বলতে আমরা যেটা বুঝি, ধরুন আপনারা অনেক সময় এটা খেয়াল করছেন যে ঘরের মধ্যে কোন একটা সুগন্ধি আনা হয়েছে এখানে, বা গোলাপ ফুল রাখা হয়েছে এখানে, দেখবেন যে পুরো ঘরটা কিন্তু আমাদের ফুলের ঘ্রাণে কিন্তু ভরে যায়। এটা হচ্ছে ব্যাপন। অ্যাকচুয়ালি আমাদের এখানে যখন আমাদের এখানে কোনো একটা ঘ্রাণ সমগ্র যাতে ছড়িয়ে পড়ে, এটাকে ব্যাপন বলা হয় এখানে। ওকে, আচ্ছা। এই অভিস্রবণ এবং হচ্ছে প্রচ্ছদন, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো এখানে সবগুলো বিষয়ে। তো আমরা একটু জাস্ট রিডিং পড়ে দেখি, তারপরে আমরা কিন্তু এই বিষয়গুলো দেখি স্টেপ বাই স্টেপ। উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। আমরা জানি পানির মাধ্যমে উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে কিন্তু, এবং সেই পানি ও রস কাণ্ডের ভেতর দিয়ে পাতায় পৌঁছে যায় কিন্তু। ওকে, আবার উদ্ভিদ দেহে শোষিত পানি উদ্ভিদ বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয়, মানে পাতার মাধ্যমে কিন্তু বের করে দেয় এটা বিভিন্ন কাণ্ড থেকে। উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ, দেহের বাইরে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ, ওই পানি ও দ্রবণ দেহের নানা অঙ্গে পরিবহন ও দেহ থেকে পানি বাষ্প আকারে বের হয়ে দেওয়া ব্যাপন, অভিস্রবণ, শোষণ, পরিবহন, প্রস্তুদনের মাধ্যমে ঘটে অ্যাকচুয়ালি এই কাজগুলো। ওকে, তার মানে আমরা জানি যে অক্সিজেন, মানে আমরা কি জানি উদ্ভিদ থেকে আমরা কি করি, অক্সিজেন নেই এখানে, এবং উদ্ভিদ আমাদের কি আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, তাই না? আমরা জানি এখানে। তো এখানে প্রস্তুদনের কারণে পানি বাষ্পাকারে ব্যাপনের দ্বারা কি পাতা থেকে নির্গমন হয় এখানে। এবং আমাদের এখানে মূল থেকে পাতায় পানি কিন্তু আমাদের কি শিরার মাধ্যমে বা কাণ্ডের মাধ্যমে কিন্তু পৌঁছায়। ওকে, আর এই অভিস্রবণের মাধ্যমে কি হয়, এখানে পানি শোষণ হয়। এই অভিস্রবণ বিষয়টা বোঝার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, একটা টিস্যু নেবেন আর একটা পানির গ্লাস নেবেন, এক গ্লাস পানি নেবেন। নেওয়ার পর এই টিস্যুটাকে পানির মধ্যে রাখবেন। দেখবেন যে টিস্যুটা, মানে যখন পানির স্পর্শ পাচ্ছে, তখন দেখবেন যে এই টিস্যুটার গায়ে পানির উপরের দিকে উঠতেছে। এটা হচ্ছে অভিস্রবণ, মানে পানি ওঠার যে সিস্টেম আর কি। যাই হোক, আমরা এখানে প্রথমত ব্যাপন দেখতেছি এখানে। আমরা জানি সব পদার্থে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে গড়ি। আচ্ছা, এই অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থা থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলো চলন দ্রুত হয় কিন্তু, এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে কিন্তু অণুগুলো ছড়িয়ে পড়ে। হ্যাঁ, বেশি ঘনত্বের স্থান থেকে কি হয়, কম ঘনত্বের স্থানে কিন্তু চলে যায় এখানে। এই প্রক্রিয়া চলতে থাকে ততক্ষণ, মানে যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব দুই জায়গাতে সমান না হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি ওই যে আপনার স্প্রে যেটা করেন এখানে, স্প্রে করার সময় দেখবেন যে স্প্রে করলে আপনার কিন্তু এখানে ওই স্প্রে মেশিন এটা থেকে, হ্যাঁ, আপনার ওই যে স্প্রে থেকে কিন্তু গ্যাস বের হচ্ছে, এমন না স্প্রেতে ঢুকতেছে। কারণ কি, স্প্রের মধ্যে যে গ্যাসটা আছে, গ্যাসটা বেশি ঘনত্ব। অ্যাকচুয়ালি এটা ঘনত্ব মানে জাস্ট অনেক অল্প জায়গার মধ্যে অনেকগুলোকে রাখা হয়েছে, এটাই। এই অল্প জায়গার মধ্যে অনেকগুলোকে রাখা হয়েছে বিধায় আমাদের কিন্তু এটা খুব দ্রুত বের হয়ে যায়। ওকে, কারণ ওই স্প্রে আটার তুলনায়, মানে যে সেন্টটা আছে বা যেটা আছে ওর তুলনায় কিন্তু বাইরের পরিবেশের ঘনত্ব কিন্তু কম। হ্যাঁ, এই জন্যই এটাকে আমরা বলতো, যখন বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বের স্থানে যখন আমাদের এখানে কোনো কিছু বেরিয়ে আসে, সেটাকে আমরা কি বলি, এখানে ব্যাপন বলি এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তো এই অণুগুলো যে এই যে চলার যে প্রক্রিয়া, এটা হচ্ছে ব্যাপন বলবো এখানে। ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলো গতিশক্তির প্রভাবে এক এক প্রকার চাপ সৃষ্টি করে এখানে, যার প্রভাবে অধিক ঘনবস্তু স্থান থেকে কম ঘনবস্তু স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে এখানে। ওকে, আর এটাকে আমরা ব্যাপন চাপ বলবো এখানে। আচ্ছা, এটা ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ না আমাদের উভয় ঘনত্ব সমান না থাকে এখানে। যাই হোক, আমরা এখানে পড়লাম এখানে। ব্যাপন কি তা কয়েকটি পরীক্ষার মাধ্যমে সহজে বোঝা যায়। যেমন পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে আলোচনা করে ব্যাপন সম্বন্ধে জানা হলো। এখানে দেখুন নিচে কোশ্চেনটা দেন। ব্যাপন অনেক ব্যাপনের অনেক প্রমাণ আমাদের আশপাশে দেখা যায়। যেমন ঘরে সেন্ট বা আতর, হ্যাঁ, ছড়ালে বা আমাদের এখানে তো ধূপ জ্বালালে আমাদের কিন্তু সমগ্র ঘরে কিন্তু এই সুবাসটা কিন্তু ছড়িয়ে পড়ে, তাই না? এটি ব্যাপনের কারণ কিন্তু, কারণ আমাদের এখানে এই যে সেন্টের যে বোতলটা আছে এখানে, এই বোতল থেকে এটা হচ্ছে খুব বেশি ঘনত্বের একটা স্থান। ওকে, যখন আমরা শীত করে মেরে দেই তখন কিন্তু আমাদের কি কম ঘনত্বে ছড়িয়ে পড়ে। যাজ্ঞা, ধূপের ধোঁয়া এবং সেন্টের অণুগুলো অধিক ঘনত্ব সম্পূর্ণ হয়, সম্পূর্ণ ঘরে কম ঘনত্ব সম্পূর্ণ ছড়িয়ে পড়ে এখানে। ওকে, তাই সমস্ত ঘরে কি সুবাস দেখায় এখানে। যাই হোক, এই কাজ যেটা দেওয়া আছে কাজটা একটু করবেন, দেখবেন এখানে, হ্যাঁ, হালকা পানি দিবেন, তারপরে হচ্ছে ঘন পানি দিবেন।
দেখবেন যে কোন জায়গা থেকে বেশি বের হবে, দেখবেন যে ঘনত্ব থেকে বেশি বের হবে এখানে। ওকে, আচ্ছা, ব্যাপনের গুরুত্ব আমরা দেখব। জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে এখানে। যেমন উদ্ভিদের সালোক সংশ্লেষণের সময় বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, মানে বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন যে আমাদের এখানে ত্যাগের যে বিষয়াদিগুলো, এগুলো হচ্ছে ব্যাপনের মাধ্যমে কিন্তু ঘটে। এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্ভব হয় এখানে। জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহার হয় এখানে। ওকে, ব্যাপন ক্রিয়া দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। আচ্ছা, উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্রবণের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বের হয় এখানে। ওকে, কারণ উদ্ভিদের দেহে আমাদের বেশি ঘনত্বের স্থান থাকে এবং আমাদের আশপাশের পরিবেশটা কি থাকে এখানে, হালকা থাকে আর কি। এই কারণে প্রস্রবণের মাধ্যমে বাষ্পাকারে উদ্ভিদ দেহ থেকে কিন্তু কি হয় বন্ধু, এখানে আশপাশে আমাদের পানিগুলো ছড়িয়ে পড়ে। প্রাণীর শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান, রক্ত থেকে পুষ্টি উপাদান অক্সিজেন প্রভৃতি নসিকা বহন এবং নসিকা থেকে কোষে পরিবহন করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। ওকে, আই থিঙ্ক আমরা এখানে ব্যাপনটা বুঝতে পেরেছি। এখানে ব্যাপন হচ্ছে আমাদের সারসংক্ষেপ হচ্ছে এটা, যে বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানে কোনো কিছু ধাবিত হওয়া। অবিশ্রবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের এখানে যে বিষয়ের উপর ধারণা থাকা দরকার তার মধ্যে অন্যতম হলো হচ্ছে ভিন্ন ঘনত্বের দুইটি দ্রবণের মধ্যে অবস্থিত পদ্মার বৈশিষ্ট্য জানা এখানে। মানে দ্রবণ তো আমরা বুঝি এখানে, যেমন আমাদের এখানে বললাম যে চিনি এবং পানি মিশ্রিত করলে এটা একটা দ্রবণ হবে এখানে। ওকে, পদ্মাকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের অভেদ্য পদ্মা, ভেদ্য পদ্মা, আর হচ্ছে অর্ধভেদ্য পদ্মা এখানে। তো পদ্মা কয় প্রকার এটা আমাদের মনে রাখতে হবে, ভেদ্য, অভেদ্য এবং কি অর্ধভেদ্য পদ্মা এখানে। অভেদ্য পদ্মা বলতে আমরা কি বুঝি এখানে, যে পদ্মা দিয়ে দ্রবক ও দ্রব্য উভয় প্রকার পদার্থ অণুগুলো চলাচল করতে পারে। মানে এখানে দ্রবক এবং দ্রব্য বলতে আমরা কি বুঝি এখানে, উভয় চলাফেরা করতে পারে না এখানে। ওকে, যেমন আপনি যে বলেন পলিথিন এবং কি কিউটিন যুক্ত পদ্মা, পলিথিনটা আপনি এখানে চিন্তা করেন, এখানে পলিথিনটাও কিউটিনটাও এরকমই, যে আমাদের এখানে পলিথিনের মধ্যে একটা পদ্মা দেখবেন যে অনেকেই আপনার হচ্ছে গরু জবাইয়ের পর উপরে একটা কিন্তু আবরণ থাকে, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার এখানে অনেকটা পলিথিনের মতোই কিন্তু অনেক নরম হয়, কিন্তু ওর মধ্যেও কিন্তু আমাদের কি পানি কিন্তু পরিবহন করতে পারবে না, যাবে না আর কি। তো এটা হচ্ছে আমাদের অভেদ্য পদ্মা, যেটা ভেদ করতে পারবে না। ওকে, ভেদ্য পদ্মা হচ্ছে আমাদের যে পদ্মা দিয়ে দ্রবক এবং দ্রব্য উভয় আমাদের কি চলাচল করতে পারে এখানে, সেটা হচ্ছে আমাদের ভেদ্য পদ্মা বলবো। যেমন কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের মধ্য দিয়ে সব ধরনের কিছু কিন্তু কি আমাদের আদান প্রদান করতে পারবে। আর একটা হচ্ছে অর্ধভেদ্য পদ্মা এখানে। তো এই যে পদ্মা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু, দ্রাবক বলতে আমরা কি বুঝি এখানে, মানে পানি আর কি, হ্যাঁ, দ্রাবক অণুগুলো কি হয় চলাচল করতে পারে, কিন্তু দ্রব্য অণু চলাচল করতে, দ্রব্য বলতে আমরা যেটা বুঝি, ধরুন আমাদের নুনের কথা বললাম এবং চিনির কথা বললাম, এগুলো হচ্ছে আমাদের দ্রব্য। ওকে, আর দ্রাবক বলতে আমরা পানিকে বুঝি এখানে, মানে তরল জাতীয় কোনো কিছুকে বুঝি। এগুলো হচ্ছে অর্ধভেদ্য পদ্মা আর কি। কোষ পদ্মা, ডিমের খোসর, তারপরে এগুলো আর কি আমাদের, তারপরে এখানে মাছের পটকা, হ্যাঁ, যাই হোক, আমরা লক্ষ্য করছি যদি একটি শুকনা কিশমিশকে পানিতে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে সেটা ফুলে যায়, এটা অনেকেই লক্ষ্য করছেন। এটি কিশমিশ দ্বারা পানি শোষণের কারণে ঘটে এখানে, এবং পানি শোষণ অবিশ্রবণ প্রক্রিয়া ঘটে। মানে অবিশ্রবণ বলতে আমি আগেও বললাম এখানে, অবিশ্রবণ বুঝতে গেলে আপনি একটা পেপার নেবেন, টিস্যু পেপার, এবং একটা আপনি গ্লাস নেবেন, টিস্যু পেপারটা পানিতে স্পর্শ করবেন, দেখবেন টিস্যু পেপার আস্তে আস্তে ভিজে যাচ্ছে, এটা হচ্ছে আপনার অবিশ্রবণ। ওকে, তো অবিশ্রবণকে এক প্রকার বলা হয় কি, আমাদের এখানে ব্যাপন বলা হয়। অবিশ্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে, এটি অভেদ্য পদ্মা অবিশ্রবণের মাত্র দুইটি তরলকে পৃথক করে রাখে এখানে। ওকে, যাই হোক, আবার কিসমিসের উদাহরণ দিয়ে বিষয়টা কিন্তু আর বোঝানো হলো এখানে, যে দিয়েছে এখানে। আমরা জানি ভিন্ন ঘনত্বের দ্রবণ একত্রে মিশ্রিত হলে স্বাভাবিকভাবেই এদের মধ্যে ব্যাপন সংঘটিত হয়। লক্ষ্য করে দেখো যে কিসমিসের ভেতরে পানি শুকিয়ে যাওয়ার ফলে কিসমিসগুলো কিন্তু মানে আমাদের কি মানে হয়ে গেছে আর কি, মানে ছোট হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, তাই না? কিসমিসগুলো পানিতে রাখলে পানি শোষণ করে ফুলে উঠবে এখানে, কারণ কিসমিসের ভেতরে শর্করা গাঢ় দ্রবণ একটি পর্দা দ্বারা পৃথক করা যায় এখানে। ফলে শুধু পানি অণুগুলো কিসমিসের অভ্যন্তরে অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশ করছে, কিন্তু শর্করা অণু একই রকম পর্দা ভেদ করে বাইরে আসতে পারছে না।
এই ধরনের পদ্মাকে আমরা কি অর্ধবেদ্য পদ্মা বলবো। এখানে অর্ধবেদ্য পদ্মা মনে হয় বুঝছেন এখানে, যেটা আমাদের এখানে কি করবে, তরল জাতীয় কিছুকে শোষণ করতে পারবে, কিন্তু যেগুলো দ্রব্য জাতীয় যেগুলো আছে সেগুলোকে শোষণ করতে পারবে না। এখানে বলছে এখানে যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুইটি অর্ধবেদ্য পদার্থ দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায়, তাকে অভিস্রবণ বলবো বা অসমোসিস বলা হয়। এখানে অভিস্রবণের আরেক নাম হচ্ছে অসমোসিস। ওকে, যাই হোক, অভিস্রবণ বুঝতে পারছেন। তো দ্রাবক তার বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে ধাবিত হয়েছে আমাদের কি বন্ধু, অর্ধবেদ্য পদ্মার কাজ আর কি। যেমন আমি এখানে দিয়েছি, তো একটা অর্ধবেদ্য পদ্মা এখানে দেওয়া আছে। ওকে, এটা হালকা দ্রবণ আছে এবং ঘন দ্রবণ আছে এখানে। ওকে, আর এ থেকে বি দ্রবক অনুকূল চলাফেরা যদি আমি দেই, দেখবেন যে আপনি এখানে এটা যখন ভেদ করে দেবেন, তখন দেখা যাবে এই বেশি ঘনত্বের যেগুলো আছে সেগুলো আমাদের ওখানে আছে, কিন্তু হালকা ঘনত্বগুলো আমাদের কি বেশি ঘনত্বের দিকে ধাবিত হচ্ছে এখানে। তো এটাকে আমরা কি বলবো এখানে, অর্ধবেদ্য পদ্মা বলবো এখানে। আই থিঙ্ক আমরা এগুলো বুঝতে পেরেছি এখানে। ক্লিয়ার? সো আমরা আজকে আর কিছু আলোচনা করব না। নেক্সটে আমরা এখানে অভিস্রবণের গুরুত্ব থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।